6 মাস পরে হঠাৎ ঘুম থেকে উঠে ওনারা হান্টিংয়ে নেমে গেছেন। তাহলে এতদিন কোনো হান্টিং হয় নাই? এই পরিস্থিতি আওয়ামী লীগ এবং বর্তমান সরকার সৃষ্ট একটা পরিস্থিতি। যে শাওন এবং সাবা, তারাও তো এগুলোর সাথে সম্পৃক্ত, তাদেরকে আবার আপনি ছেড়ে দিলেন, বিষয়টা কি? এখন ওনারা চিড়া ভিজানো বক্তৃতা দিচ্ছেন, ওনারা ঘুম পাড়ানি মাসি পিসি গান ডাকছেন, আসবে গো ভোট আসবে গো, কখন আসবে, আমি যখন মনে করব তখন আসবে, এই যে বাজনা বাজাচ্ছে। ৭৫ সালে আওয়ামী লীগের শেখ পরিবারের মৃত্যু ঘটেছিল, আর শেখ হাসিনা নিজে আওয়ামী লীগের মৃত্যু ঘটায় দিয়ে গেল। এই ডিসিএসপি তো ব্যালট বাক্স চিন্তাই করছে, এই ডিসিএসপি তো রাতের ভোট করছে, এই ডিসিএসপি তো ভোটারবিহীন নির্বাচন করছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আমরা সপ্তাহে 2 দিন শনি ও রবিবার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হই। অনুষ্ঠানে আমাদের দেশের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের রাজনীতি, অর্থনীতি এবং জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা আলোচনা করতে চাই দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমে আমার বাঁ পাশে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং এরপরই আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কো চেয়ারম্যান গণফোরাম। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আজকে আলোচনার কেন্দ্রবিন্দু আমরা রেখেছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযান। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ঘোষণা দিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন যৌথ বাহিনী সমন্বয়ে কাল থেকে শুরু হবে এবং এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। আমরা এমনি দেশের সার্বিক পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। উদ্বেগের মধ্যে ছিল জনগণ, চুরি ছিনতাই বেড়ে গিয়েছিল। এর মধ্যে আবার নতুন করে বিশৃঙ্খলা শুরু হয়েছে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা সেই বাড়িটি ভাঙচুর, এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং গাজীপুরে সর্বশেষ আকম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ওনার বাড়ি ভাঙচুর করতে গিয়ে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আহত হয়েছেন। সেখানে তারা কিছু সন্ত্রাসী বলি বা আওয়ামী লীগের লোকজন বলি তাদের উপর আক্রমণ করেছে। এবং সর্বশেষ আজকে যেটি হয়েছে, সন্ধ্যায় আমরা দেখেছি যে একজন বৈষম্য বিরোধী সমন্বয়কের উপরে গুলি করা হয়েছে। মোটরসাইকেলে একজন এসে তাকে গুলি করে পালিয়ে গেছেন এবং তিনি আহত। এই সর্বসাকুল্যে যদি আমরা নতুন করে অপারেশন ডেভিল হান্টের কথা বলি, তাহলে এটা আসলে কতটুকু কার্যকর হবে, এই বিষয়ে আসলে আমি বিস্তারিত জানতে চাই। অ্যাডভোকেট পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই অপারেশনের মাধ্যমে এই বিশৃঙ্খলা কতটুকু নিয়ন্ত্রণ করা যায় এবং এটি কতটুকু সার্থক হবে বলে আপনি মনে করেন? আমি আপনাকে প্রথম ধন্যবাদ জানাই, আর দ্বিতীয় ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় দাদা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ সহ আজকে যারা দেখছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আওয়ামী লীগ এবং বর্তমান সরকার সৃষ্ট একটা পরিস্থিতি। আমরা ওই একই জাতাকলে পৃষ্ঠ হচ্ছি। এখন আওয়ামী লীগ এই যে 15টা বছর তারা যে বাংলাদেশের মানুষের উপরে ভোটের অধিকার, তারপরে সমস্ত কিছু, সংবিধানকে তাদের মন মতো সাজানো, গুম খুন অপহরণ ক্রসফায়ার, একটা নাভিশ্বাস পরিস্থিতির উদ্ভব করে জোরপূর্বক জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকলো। অথচ এই কয়টা মাস তারা ক্ষমতাবিহীনভাবে থাকতেই পারছে না। এতে আসলে এদের সাইকোপ্যাথ হয়ে গেছে, এদের মানসিক সমস্যা হয়ে গেছে। তাদের যে উপলব্ধিটা পর্যন্ত নাই যে 15 বছর তারা কি করলো, কি অপকর্ম করলো, কিভাবে তারা ক্ষমতায় থাকলো, কোথায় ভোট, কোথায় ভোটার, কোথায় নিশিরাত, কোথায় ভোটারবিহীন, আর কোথায় হচ্ছে সমঝোতা, এগুলো তাদের মাথার ভিতর নাই। তারা যেমন উচকাচ্ছে, এই উচকাতে যে তখন সরকার স্বাভাবিক কারণেই সেটাকে আমলে নিতে হচ্ছে। আমলে নিতে যে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভটা এত বেশি যে এইখানে কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট যখন এইরকম পরিস্থিতি চলে আসবে। তো স্বাভাবিক কারণে সরকার এবং আওয়ামী লীগ এই যে পরিস্থিতিটা আওয়ামী লীগ তৈরি করলো, সরকার যে পরিস্থিতির উদ্ভাবন এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ওনাদেরই। এখন ওনারা নিয়ন্ত্রণ করতে তো ব্যর্থই হলো, তাদের সমন্বয় একটা গুলি খেলো, তো এটা তো ব্যর্থই হলো। আর এইভাবে যদি সারা বাংলাদেশ আপনার ভাঙচুর হতে থাকে, তো ভাঙচুরের আগে তো 300 সিটের অবৈধ এমপি, এদের বিরুদ্ধে মামলা কোথায় দুদকের? এরা যে দুর্নীতিবাদ, সেই মামলাটা কোথায়? এরা যে সংবিধান সম্মতভাবে নির্বাচিত হয় নাই এবং কোনো বৈধ নির্বাচন হয় নাই, সংবিধানের কোথাও নিশিরাইতের ভোটের বিধান নাই, সংবিধানের কোথাও সমঝোতার ভোটে নির্বাচন নাই, সংবিধানের কোথাও ভোটারবিহীন নির্বাচনের বিধান নাই, তাহলে এই যে 300 সিটের 2008 থেকে শুরু করে
24 সাল পর্যন্ত থাকলো, এদের ব্যাপারে আইনগত ব্যবস্থাটা বর্তমান সরকার কি গ্রহণ করেছে, কতটুকু গ্রহণ করেছে? দুদককে দিয়ে হোক এবং বাদবাকি তারা যে 64টা ডিস্ট্রিক্টেই তো কম বেশি হতাহত জখম হয়েছে এই আন্দোলন করতে যে মানুষ, এগুলো তো জেলায় জেলায় ট্রাইব্যুনাল হওয়া উচিত। কারণ 15 বছরে গুম খুন অপহরণ প্রত্যেকটা জেলাতেই কিন্তু হয়েছে। তাহলে এই সরকার যেই রক্তের উপর দিয়ে, 15 বছর লাশের উপর দিয়ে, অপহৃত মানুষের উপর দিয়ে, এখনো অপহরণ হয়ে সন্ধান নাই অনেকের, তাদের আত্মাহুতির উপর দিয়ে ক্ষমতায় আসার পর এদের প্রথম ইমানি দায়িত্ব ছিল যে 64টা ডিস্ট্রিক্টের 64টা ট্রাইব্যুনাল করা এবং ওই আওয়ামী লীগের যে অবৈধ এমপি তার সাথে প্রশাসন এবং গুম খুন অপহরণ আগস্ট পর্যন্ত এটা একটা ট্রাইব্যুনাল করে দিলে এই জিনিসটা নিয়ে কিন্তু আর বেশি মাতামাতিও হতো না, আবেগের জায়গাটাও থাকতো না এবং এইটা নিয়ে এই যে বর্তমান যে পরিস্থিতিটা হয়ে গেল এটা হওয়ার সুযোগটা কিন্তু খুব কম থাকতো। কিন্তু ইনারা তো আসলে ঘটনা ঘটে যাওয়ার পর সমালোচনা করে অভ্যস্ত, কিন্তু পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো যোগ্যতা অভিজ্ঞতা বর্তমান যে সরকার আছেন ইনাদের কারোরই কিন্তু নাই। তো শুধু চিড়া ভিজানো বক্তৃতা দিয়ে তো রাষ্ট্রের সমস্যার সমাধান করা যাবে না। এখন ওনারা চিড়া ভিজানো বক্তৃতা দিচ্ছেন, ওনারা ঘুম পাড়ানি মাসি পিসি গান ডাকছেন, আসবে গো ভোট আসবে গো, কখন আসবে, আমি যখন মনে করব তখন আসবে, এই যে বাজনা বাজাচ্ছে, এই সমস্ত বাজনা বুজনা বাজায় কোনো লাভ নাই। আওয়ামী লীগ 15 বছর ব্যর্থ ছিল, একটা বিশাল রক্তক্ষয়ী আত্মহত্যা অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে। এই পতনটা এবং অভ্যুত্থানের শহীদ 15 বছরে যারা হয়েছে তাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা রেখে তাদের মর্যাদা রেখে এই সরকারের উচিত অনতিবিলম্বে পরিবেশ নিয়ন্ত্রণ করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়া এইভাবে যত এরা পারবে দিন ক্ষেপণ করবে, এরা ট্যাকেলও দিতে পারবে না, পরিবেশ নিয়ন্ত্রণও করতে পারবে না। কারণ এদের ভিতরে সমন্বয়কদের প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে, এদের ভিতরে রাজনৈতিক দল করাবে সেটা ইচ্ছা আছে, এদের ভিতরে আবার বিভিন্ন টকশো মকশোতে করে ওই সমস্ত প্রতিনিধিদের পরিচিতি করায় বাহাল করাবে 300 সিটে, এগুলো আছে। তো এত এজেন্ডা তো একসাথে বাস্তবায়ন হয় না, কারণ বুঝতে হবে পথটা খুব দুর্গম, খুব পিচ্ছিল, খুব অন্ধকারাচ্ছন্ন। এই পথে এত কিছু উপসংহার আর স্থাপ ঘটনা নিয়ে হবে না। এখানে স্পষ্ট বক্তব্য থাকতে হবে যে আওয়ামী লীগের দুর্নীতির বিচার করতে হবে, সংবিধান নিজের মন মতো করে সংবিধানের স্পিরিটকে নষ্ট করছে, ধারাবাহিকতাকে নষ্ট করছে, সংবিধানকে লঙ্ঘন করছে, তার অপরাধী এদেরকে দণ্ডিত হতে হবে এবং যথার্থভাবে মামলা করা থেকে বিচারটা সারা বিশ্ব যাতে বলতে পারে যে যথার্থ অপরাধের যথার্থ বিচার হয়েছে, এইটা নিয়ে কোনো পক্ষ বিপক্ষ যাতে না আসে। আর আওয়ামী লীগ যে কুচলাচ্ছে এদের কুচলানিটাও বন্ধ হওয়া দরকার। এই যে ভাঙলো ওদের 32 নম্বরটা, এদের ভাঙলো সুধা সদনটা, আলটিমেটলি করলো কি কুচলানির কারণে 300 সিটের সহ ওদের যারা প্রেসিডিয়াম সদস্য নেতা ছিল সবার বাড়িঘর কিন্তু একটা নিরাপত্তাহীনতার দিকে স্বয়ং শেখ হাসিনা নিজে ঠেলে দিল। তো উনি না হলে নিরাপদে আছে ভারতের হেফাজতে, লজ্জা লাগা দরকার। উনি গণতন্ত্রের মানুষ কন্যা বলে ভারতের হেফাজতে থাকা একটা মহিলা আজকে বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করছে, উত্তক্ত করছে, উচকাচ্ছে। উনার এই চুলকানিটা কে বন্ধ করবে? মোদি সাহেব ছাড়া তো কেউ বন্ধ করতে পারবে না। তো উনাকে থামানো দরকার এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমান তো তলানিতে যে ঠেকেছে, অদূর ভবিষ্যতে কোথায় যাবে এই শেখ হাসিনাকে নিয়ে, এইটা মোদি সরকারের চিন্তা ভাবনা করা উচিত। তবে আমার এই সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে তড়িৎ গতিতে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন ওই যে আপনার অপারেশন ক্লিন হার্টের মতো আবার নতুন কিছু নামছে টামছে, এখন এগুলো নেবে করবেটা কি? আগে তো যারা 15 বছর যে হত্যা হলো, গুম হলো, অপহরণ হলো, স্পেসিফিক লোক জড়িত, এদেরকে তো 6 মাসে কিছুই করেনি, ধরেইনি। মামলা করতে গেলে কত জটিলতা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বিশেষজ্ঞ আইনজ্ঞদের দিয়ে তো একটা টিম করা উচিত ছিল যে এইগুলা পরিস্থিতির কিভাবে কি সমাধান হবে। কোনো গতি আছে নাকি? সরকারের কোনো গতিই নাই। এই গতিহীনতার কারণে বাংলাদেশে আরো নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদের গতি কবে আল্লাহ আনে আর কবে আমরা এগুলোর থেকে পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাই, স্বস্তি পাই, একটা শান্তির জীবন পাই, নিরপেক্ষ নির্বাচন পাই, সার্বজনীন স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন, বিতর্কবিহীন একটা নির্বাচন আমরা চাই। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমরা
আজকে যে ঘটনাটি দেখেছি গাজীপুরে একজন বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক, তার উপর গুলি করা হলো, আসলে এই পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ মুরাদ। আর আমার বোন পাপিয়া, উনি থাকলে আসলে আমাদের ভূমিকাটা গৌণ হয়ে যায়। তো খুব ভালো, ইতিমধ্যে উনি সারা দেশে প্রশংসিত হয়েছেন এবং যখন কথা বলার সাহস ছিল না কারো, তখনও কিন্তু ওনার সগৌরবে উপস্থিতি আমরা দেখেছি। আমি ভাবছিলাম যে ডেভিল হান্ট, এটা তো 8ই আগস্ট 2024 থেকে শুরু হওয়ার কথা। 6 মাস পরে হঠাৎ ঘুম থেকে উঠে ওনারা হান্টিংয়ে নেমে গেছেন। তাহলে এতদিন কোনো হান্টিং হয় নাই? যৌথ বাহিনীর অভিযান কিন্তু চলমান ছিল। না না, যৌথ বাহিনী অভিযান ছাড়ো, তাহলে ওনাদের ফ্রম ডে ওয়ান কি কাজটা ছিল? 15 বছরে যারা এত অপকর্ম করছে, এত জঘন্যতম হত্যাকাণ্ডগুলো করেছে, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে এবং বিভিন্ন বাহিনীতে দায়িত্বশীল ব্যক্তিরা দলদাসে পরিণত হয়েছিল, তাদের ব্যাপারে আমরা তো তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম দেখি নাই। আজকে কেন হলো এটা? গাজীপুরে আপনি যেটা বললেন, আকম মোজাম্মেলের বাড়ির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর, ছাত্র ভাইদের উপর হামলা হলো। সে হামলাতে গুরুতর আহত হলো তারা। আজকে জেলা প্রশাসনের সামনে কিন্তু গুলি করা হলো একজন। হ্যাঁ, সেটাও দেখলাম। উনি গিয়ে মাপ চাইলেও বা ওসিকে আপাতত সাময়িক বরখাস্ত করলো। এগুলো ঘটনার পরের ঘটনা, কিন্তু তুমি আগে থেকেই কেন এই উদ্যোগটা নেবা না? আমি তো 6 মাসে আইনশৃঙ্খলা বাহিনীর তো কোনো শক্ত অবস্থান দেখছি না। বিষয় তুমি যেটা বলছেন, পৈতৃক সরকারের দোসররা তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যারা বাইরে পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, আর যারা টাকা পয়সা নিয়ে এখানে অবস্থান করছে এবং নানানভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমরা জানি যে গত 15 জানুয়ারি যে তাদের ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে যারা সম্পৃক্ত ছিল এবং বিভিন্নভাবে দায়িত্ব নিয়েছে, তার মধ্যে গাজীপুরে জাহাঙ্গীরও তো আছে, তার কথাটা তো আসতেছে না। সেও তো একটা জায়গায় দায়িত্ব নিয়েছে। তো এরকম এই আমাদের যে শাওন এবং সাবা, তারাও তো এগুলোর সাথে সম্পৃক্ত, তাদেরকে আবার আপনি ছেড়ে দিলেন। বিষয়টা কি? আমরা তো বুঝতে, আপনাদের এত দ্বিচারিতা কেন? এবং এই যে আজকে ছাত্র ভাইয়েরা আক্রান্ত হচ্ছে, তো এটা তো আমরা জানি যে প্রতি স্বৈরাচারের দোসররা এবং ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য যে সমস্ত তাদের অঙ্গ সংগঠনের কর্মী বাহিনী তৃণমূলে আছে, তারা তো আছেই। তো তারা তো নানানভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এবং দিল্লির শরীফ বৈশাতে উনি নানা রকম নির্দেশনা দিচ্ছে। এখন তো একেবারে সাহস করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এবং নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে। সুতরাং এইসব ঘটনাগুলো ঘটতে আমরা দিচ্ছি কেন? আমরা তো জানি যে এগুলো হবে। তো আপনারা জানেন না, আমরা জনগণ জানি। তাহলে আপনি সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিষয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি আমতা আমতা করে যে কথাগুলো বলেন, এগুলো তো মূল্যহীন। আপনি কাজ করে দেখান। আপনি প্রতি স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছেন জাতি জানতে চায়। এতগুলো লোক যে পালিয়ে গেল, তথ্যমন্ত্রী সে কি নাম, হাসান মাহমুদ থেকে শুরু করে কামাল এবং আরও অন্যান্য যারা, কাদেরও চলে গেছে শুনতেছি। এখনও তো যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং আপনি দেখেন, খুবই দুর্ভাগ্যজনক, 6 মাসের একটা মামলাও তদন্ত শেষ করতে পারেনি। হয়ে রয়েছে। আপনার প্রসিকিউশন টিম কী করে, ইনভেস্টিগেশন টিম কী করে? আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করে রেখেছেন, ওখানে নিয়োগ দিচ্ছেন। প্রায় তো ডজনখানেক লয়ারদের নিয়োগও দিয়েছেন। ইনভেস্টিগেশন টিমও নানানভাবে কাজ করতেছে। আরে খোদ আইসিটির বিচারকরা বলেছে তারা সন্তুষ্ট না। তাদের যে নির্দেশনা আছে অপরাধীদের বিরুদ্ধে, সেই নির্দেশনাগুলো নাকি কার্যকর হচ্ছে না। অ্যাকর্ডিংলি বিভিন্ন নিম্ন আদালতের আমরা দেখছি অনেক চিহ্নিত সন্ত্রাসী অপরাধী তারা বিল জামিনে বের হয়ে আছেন। সেই ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ দেখছি না। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন বা এখনও তারা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে পায়চারা করছেন বা তারা কোনো রাজনৈতিক দল করবে, তারা বলার পরে আপনারা করেন কেন? তার মানে আপনারা একটা অবস্থান নিয়েছেন যে ওনারা যা বলবে আমরা তাই করব।
যেহেতু ওনারা আমাদের নিয়োগকর্তা। এই এক কথা বলেই তো আপনি পুরো জিনিসটাকে হালকা করে ফেলেছেন। আর এখনো যদি আপনাদের কর্মকাণ্ডে আমরা দেখি যে তাদের নির্দেশনা বা তাদের কোনো ধরনের একটা বক্তব্যের ভিত্তিতে আপনারা কাজ শুরু করেন, খুবই দুর্ভাগ্যজনক এটা। সুতরাং আপনি ডেভিল হান্টের যে অপারেশন শুরু করবেন 6 মাস করতে পারেন না, এখন শুরু করেন। গাজীপুরকে কেন্দ্র করে শুরু হয়েছে এটা। আশা করি এটা সারা দেশে সুন্দরভাবে সুচারুরূপে করেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন আপনাদের শিকারে পরিণত হয়, কারণ অতীতে এইসব সার্চ লাইট অপারেশন থেকে অনেক ক্লিন হার্ট অপারেশন আমরা দেখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আওয়ামী লীগের নির্দেশে করা হয়েছে। এর আগে কিন্তু আমরা যৌথ বাহিনীর অভিযানে একজন বিএনপি কর্মী কুমিল্লায় আমরা দেখেছি নিহত হয়েছে। হ্যাঁ, এগুলো আরো দেখবেন। আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় আছে। ফকির পাপি, আপনাকে দিয়ে শুরু করি। আমরা বর্তমান যে পরিস্থিতিটা দেখছি, গণঅভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু যারা স্বৈর শাসক ছিলেন তাদের বাড়ি ভাঙচুর বলেন, তাদের যে বঙ্গবন্ধুর মোরাল ছিল সেগুলো ভেঙে ফেলা, তারপরে আমরা একটা অন্তর্বর্তী সরকার পেলাম। 6 মাস অতিবাহিত হওয়ার পরে আবার নতুন করে এই ভাঙচুরের বিষয়গুলো আসলে কিভাবে দেখবেন? এখন এসে কেন জনমনে আবার নতুন করে এ ধরনের বিশৃঙ্খলা? এগুলো হয়েছে কি, যখন জনগণ জানতে পারছে যে শেখ হাসিনা বাংলাদেশে আস্তে আস্তে তারা কর্মসূচি দিচ্ছে ওই শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডিকে কেন্দ্র করে, তখন স্বাভাবিক মানুষের ক্ষোভ তো আর শেখ হাসিনার কাছ থেকে মুছে যায়নি, আওয়ামী লীগের কাছ থেকে মুছে যায়নি। এলাকায় তৃণমূল একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডের যতগুলো গ্রাম, প্রত্যেকটা গ্রাম ওয়ার্ডই অত্যাচারিত, নির্যাতিত 15 বছরের মানুষের সংখ্যা আছে। তাহলে এদের 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 যে ভোটার বলেন, সমর্থক বলেন, এরা ওদের অপকর্মের দায় এরাও পালাই আছে। অথচ অনেকেই আছে যারা অপকর্মের সাথে হয়তো জড়িত না, তারা হাইব্রিড এমপিরা হাইব্রিডভাবে চালাইছে, তাদের নিজের বাহিনী বানায়, অরিজিনাল আওয়ামী লীগ ডিপ্রাইভ ছিল, তারা ওইগুলোর সাথে জড়িত না, কিন্তু তারপরেও যান বাঁচাতে তারা পলাতক হচ্ছে। তা এখন শেখ হাসিনা নিজে তো দেখেন 15ই আগস্ট 75 সালে আওয়ামী লীগের শেখ পরিবারের মৃত্যু ঘটেছিল, আর শেখ হাসিনা নিজে আওয়ামী লীগের মৃত্যু ঘটায় দিয়ে গেল। এবং আওয়ামী লীগের মৃত্যু তো ঘটালোই, এখন আওয়ামী লীগকে কাফন পরাচ্ছে, কবরস্থ করছে, সমাধিস্থ করছে। এই যে এক একটা এজেন্ডা দিচ্ছে, তারপরে এক একটা তার কর্মসূচি দিচ্ছে, এতে স্বাভাবিক কারণে মানুষের তো আওয়ামী লীগের বিরুদ্ধে যে কাটা ঘা, এই ঘা এখনো শুকায় নাই। সরকারের কি অবস্থান নেওয়া উচিত আসলে এই মুহূর্তে? সরকারের এখানে ব্যাপার হচ্ছে কি, সরকার বিভিন্ন এজেন্ডার সাথে জড়ায় গেছে। আমি ইতিপূর্বে যেটা বলছিলাম, যেমন সমন্বয়করা দল করুক সরকার চায়, উপদেষ্টার প্রধান যিনি উনি বলেছেন। আবার ইনারা জেলায় জেলায় যে প্রোগ্রাম করতেছে, ইনাদের কোথায় পার্টি, কোথায় লোক, কোথায় সমর্থক, সেগুলো বাদ দিয়ে জেলায় যে ডিসিএসপির সাথে বৈঠক করছে। তো ডিসিএসপির সাথে ওনারা বৈঠক করবে কেন? সংগঠন তো মাঠে ময়দানে করতে হবে, সংগঠন তো তৃণমূলে করতে হবে। ডিসিএসপি কি সংগঠনটা করাই দিবে? করাই তো দেবে না। এগুলো তথ্য কিন্তু আমাদের কাছে আছে। তারপর তাদের 300 সিটে কাদেরকে প্রার্থী করবে, এদেরকে প্রমোট করার জন্য অনেক টেলিভিশনে তাদেরকে নাম দিয়ে দেওয়া হচ্ছে যে অমককে টকশো এদেরকে রাখা হোক। এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এখন বলে যে আমি এলাকার থেকে আসলাম, বাড়ি কোথায় না এলাকা, এখন সব এলাকা, সব নির্বাচিত প্রতিনিধি হওয়ার চিন্তায় আছে। এখন ধরেন একটা নির্বাচিত প্রতিনিধি তারা হোক, জনগণ যদি ভোট দেয়, তারা সংগঠন করবে মানুষকে নিয়ে, গ্রামে যাক, গঞ্জে যাক। ডিসিএসপি অফিসে কি আছে, ওইখানে বৈঠক করে কি সংগঠন হবে? হবে তো না। তাহলে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, যে দ্রষ্টিগুলো করেছে, আমরা যারা রাজনীতিবিদ আর যারা নতুনভাবে রাজনৈতিক দল চলতে চাচ্ছে, আমাদের উভয়েই আওয়ামী লীগের যে ওই সমস্ত পদগুলো কিন্তু পরিহার করতে হবে। এই ডিসিএসপি তো ব্যালট বাক্স চিন্তাই করছে, এই ডিসিএসপি তো রাতের ভোট করছে, এই ডিসিএসপি তে ভোটারবিহীন নির্বাচন করছে, এই ডিসিএসপি তে 2008 সালে সমঝোতা নির্বাচন করছে। তাহলে ইনারা আবার যে ডিসিএসপির কাছে কোন তত্ত্ব নিচ্ছে, কোন ফর্মুলা নিচ্ছে, এগুলো এলাকার লোক কিন্তু জেনে যাচ্ছে। বাংলাদেশ খুব ছোট্ট জায়গা, কোথায় কে কি করছে এটা কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে বাতাসে ওড়ে। এই জন্য সমন্বয়কেরদেরও চিন্তা ভাবনা করা দরকার যে রাজনৈতিক সংগঠন আপনারা করতে চান, আপনাদের অধিকার আছে, করেন, কিন্তু ডিসি অফিস, এসপি অফিসে ঘুষুর মুসুরটা কম করেন। আর হচ্ছে মিডিয়াতে আপনাদের অনেক মিডিয়াতে আমাদের বন্ধু বান্ধব আছে, জানছি যে তাদের প্রত্যেকটা নিউজ কভার করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কেন নির্দেশন? এমন কোনো এফেক্টিভ নিউজ প্রোগ্রাম যদি করে, অনুষ্ঠান যদি করে, কর্মসূচি যদি করেন, মিডিয়াতে এমনি কভার দেবে। মিডিয়াকে বাধ্য কেন করানো হবে? আমি আওয়ামী লীগের প্রেতাত্মার কোনো ঘটনা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের ভিতরে
পুনরাবৃত্তি চাই না। এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটা হচ্ছে আমার প্রত্যাশা। এই ডক্টর ইউনূস সরকারও যাতে এমন কিছু না করে যাতে মুদ্রার এপিট আর ওপিট, লাউ যাহা কদুতা, এইটা যাতে মনে না হয়। এই জন্য এত কিছু এজেন্ডা না করে নতুন করে কবে রাজনৈতিক সংগঠন করবে, কবে সেটা পপুলার হবে, কবে তারা লোক খুঁজে পাবে, কবে 300 প্রার্থী দিবে, লঙ্কা বহুদূর। কিন্তু আন্দোলন সবাই করেছি আমরা 15 বছরে, কামিয়াব লক্ষ্যে আগস্টে যে পৌঁছেছে। এখন ইনাদের উচিত ইনাদের এই সমস্ত দিক থেকে পরিসরটা সংকীর্ণ করে, সংক্ষিপ্ত করে আসল জায়গায় মনোযোগী হওয়া। যেটা ফ্রেশ নির্বাচন দিতে গেলে, বিতর্কের ঊর্ধ্বে থেকে নির্বাচন দিতে গেলে, অদূর ভবিষ্যতে নির্বাচন যাতে বিতর্কিত না হয়, এইভাবে রাজনৈতিক দলের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার যত তাড়াতাড়ি করবে এবং নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, ওনারা ততই নন্দিত হবে। কিন্তু যত ক্ষেপণ করবে, নিন্দিতর পাল্লাটা ব্যাপক হারে ভারী হয়ে যাচ্ছে। এটা টানতে পারবে কিনা সন্দেহ আছে শেষকালে। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আসলে আমরা দেখেছি স্বৈর শাসকের বিচার কিন্তু চলছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তারা বিচার কার্য পরিচালনা করছে। এই মুহূর্তে আবার নতুন করে যে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুরের ঘটনায় কিন্তু আবার এখানে আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন হামলা করছে। তাহলে এর মাধ্যমে কি আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ আছে এরকম কিছু? না, এটা পুরাটাই তো শেখ হাসিনার প্ল্যান। ও তো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যা যা করার প্রয়োজনে, সে দরকার হলে তৃণমূলের নেতাকর্মীর সাথেও কথা বলবে, আন্তর্জাতিক মিডিয়াতেও কথা বলবে, ভার্চুয়াল ভাষণও দেবে, এবং সেটা দিল্লি তাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে। এবং এগুলো করতে গিয়ে তো সে কয়েক দফা চেষ্টা করলো। ট্রাম্প যখন আসলো ক্ষমতায়, তখনও তো একটা ট্রাম্পকে অভিনন্দন দিয়ে 10ই নভেম্বর মিছিল মিটিং করার প্রস্তাবনা দিয়েছিল, তেমন কোনো সুযোগ হয় নাই। এর মধ্যে আবার সে বিভিন্ন গ্রুপে গ্রুপে মিটিং করতেছে, এবং সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে কোন এলাকায় কী করবে, কার সাথে কী সম্পর্ক হবে, কোথায় কোথায় সমস্যার সৃষ্টি করবে, সন্ত্রাস কোথায় করবে, একটা প্রি প্ল্যান ওয়েতে তারা করতেছে। সুতরাং যারা এসব কাজের সাথে যুক্ত, আমি তো মনে করি এটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। তাহলে এরা কারা যারা আপনার এই ভাঙচুরের সাথে জড়িত? না না, এটা উস্কানির ফলে শেখ হাসিনা যদি এরকম উস্কানিমূলক বক্তব্যগুলো না দিত, এবং উনি যদি অ্যানাউন্স না করতো যে এরকম ভাষণ দেওয়া হবে, এবং সেটার ঠিকানা দিয়েছে 32 নম্বর, তাহলে আমরা তার উস্কানিতে বা তার ফাঁদে পা দিচ্ছি কেন? অ্যাপস নাকি টেলিভিশন অ্যাপস, টেলিগ্রাম অ্যাপ তৈরি করেছে, তার ঠিকানা লেখা হয়েছে 32 নম্বরে। এটা উস্কানিমূলক না? সুতরাং উনি এটা করার মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখাচ্ছে ইউনূস সাহেবের এখানে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে, এবং এই মেসেজটা সে দিতে চায়। তাতে করে হবে কি, আমাদের এখানে হয়তো বৈদেশিক সাহায্যের ব্যাপারে অনেক সমস্যা হবে, এখানে যে ইনভেস্টমেন্ট তারও নানান বিষয়ে এগুলো ভাবনা চিন্তা করবে, আমাদের যে ম্যান পাওয়ার আমরা পাঠাই সেই ব্যাপারেও আমাদের হয়তো কিছু ঘাটতি তৈরি হবে। তো সেটা তো সরকারকে বুঝতে হবে। আর সরকারও সেই পথে এগুচ্ছে কেন? সরকার পারত না এগুলো কিছু ইয়ে করা, থামানোর জন্য? এত নীরব ভূমিকা পালন করেছে। এগুলো তো ওই শেখ হাসিনার সময়ও যেমন দেখেছি যে যত রকমের ভাঙচুর কর্মকাণ্ড হবে তোমরা সরে যাবে, তাদেরকে করতে দাও, করতে দেওয়ার পরে তারপরে বলবে যে দেখো এরা এই সমস্ত দেশের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখন তো সরকার ব্যবস্থা নেবে না, কিন্তু এক একটা ঘটনার পরে তো এটা থামানো দরকার। আপনি কি এটা 6 মাস হয়ে গেছে, এখন আপনি আরো 6 মাস এইসব ঘটনা ঘটাবেন? তার মানে কি আপনার এজেন্ডার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি তো নির্বাচন নাই? আপনি তো এখানে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কাদেরকে আপনি সামনে আনতে চান? আজকে যে আমাদের ছাত্র বন্ধুরা একটা সমাপ্তির দিকে একটা সফলতা এনে দিল, তার জন্য তো জাতি তাদেরকে মনে রাখবে। আমরা তো চাই তাদের সম্মানের জায়গাটুকু থাকুক। 52-তে যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে আজ অবধি আমরা স্মরণ করছি, সারা বিশ্বব্যাপী আমরা করছি। তারপরে 62-র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে করি। 69-এর মহান গণ অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছে। অধ্যাপক ডক্টর জোহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাপিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অসাধারণ এইসব শহীদগুলো দিয়েছে, তাদেরকে আমরা স্মরণ করছি না। তারপরে 71-এ মহান মুক্তিযুদ্ধে প্রচুর শহীদ হয়েছে। তো কেউ তো কোনোদিন আমরা ক্ষমতার কথা বলি নাই। এসব আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, শহীদদের আত্মাকে বা স্মৃতিকে পুঁজি করে
ক্ষমতার অংশীদারিত্ব হওয়া তো অতীতে আমরা কখনো দেখিনি। এই প্রথম কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং বেঁচে আছে, হ্যাঁ, ঈশ্বর তাদেরকে বাঁচিয়ে রেখেছে, তারাও তো শহীদ হয়ে যেতে পারত, কিন্তু তারা হঠাৎ করে ক্ষমতার প্রতি এত মোহ কেন চলে আসলো? এটা খুব অশনি সংকেত। এবং ইউনূস সাহেব, আপনি 1/11 তো নিজেও চেষ্টা করেছিলেন একটা রাজনৈতিক দল করার, তো সেই দলটা তো আপনি করতে পারেন নাই, আপনি ওখান থেকে পিছিয়ে গেছেন। এখন এই সমস্ত তরুণদেরকে আপনি মাঠে নামাচ্ছেন, নিজেই বলতেছেন তারা আমাদেরকে নিয়োগ দিয়েছে, নিজেই বলতেছেন তরুণরা নতুন রাজনৈতিক দল করবে। তো এগুলো যদি আপনি এইভাবে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে নিতে, আমরা কাকে বলবো যে আপনি থামান? আপনাকে তো বলার জন্যই আমরা বসানো হয়েছে, সব রাজনৈতিক দল আমরা শতভাগ সমর্থন, আমরা চাই না আপনি ব্যর্থ হোক। আসলে এই পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের মতামত আসলে কি? না, আমরা তো ঐক্যবদ্ধ আছি, তাকে সহযোগিতা করছি। আমরা দ্রুততম সময়ে নির্বাচন চাই, আপনি সংলাপ শুরু করেন। 6টা সংস্কার কমিশন তো তারা রিপোর্ট দিয়ে দিয়েছে, আপনি এক সপ্তাহের মধ্যে শুরু করেন, আরো 4টা বাকি আছে। আজকে আইন উপদেষ্টা বলেছেন যে এই মাসের মধ্যেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবেন, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। আসিফ নজরুল কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফিং এ বলেছেন আমাদের আইন উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা বসা যাবে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আসলে এই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন সময় কিন্তু এর আগেও আলোচনা সমালোচনা হয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক দলের সাথে বসে আলোচনায় আসলে কতটুকু ঐক্যমতে পৌঁছাতে পারবে সরকার? এখানে আসিফ নজরুল কমিশন যে বানিয়েছেন, ওই কমিশন যা করছে, ওই প্রেসক্রিপশন কি রাজনৈতিক দলকে মানাতে চায়, না রাজনৈতিক দলের কাছ থেকে তারা সুপারিশ চায়? এখানে দুটো প্রশ্ন। এখানে সুপারিশটা চাইতে হবে রাজনৈতিক দলের কাছ থেকে। রাজনৈতিক দল যে সুপারিশগুলো দিবে সেগুলো কমিশনে পাঠাতে হবে। কমিশনে পাঠানোর পর কমিশন সেটা আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করবে, রাজনৈতিক দলদেরকে আবার ডাকবে, কোনোটা অসঙ্গতি দেখা দিলে সেটা বোঝাবে, কোনোটা আবার অদূর ভবিষ্যতে মানে আস্থার সৃষ্টি না করে অনাস্থা যদি তৈরি করে এরকম কোনো সুপারিশ, সেটা নিয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা করবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হচ্ছে। কমিশনের সুপারিশমালা রাজনীতিবিদদেরকে নিয়ে আলোচনা হবে। তাহলে রাজনীতিবিদরা কি ঘোড়ার ঘাস কাটে নাকি? ওরা সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা রাত 12টা নাই 1টা নাই মানুষের জন্য, জনগণের জন্য, এলাকার জন্য যেভাবে সময়, যেভাবে তারা দিনানিপাত করে, তো এগুলো তো ওনারা ওই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হঠাৎ 2-4টা কথা বলতে একদিন বাড়িতে পুলিশ গেল, তার আতঙ্কের যে ডাবিশ্বাস, এগুলো আমাদের জীবনে তো সেই ছাত্র জীবন থেকে আমাদের এই পরিস্থিতি। ওই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে যে 80 দশক থেকে শুরু করে 25 সাল পর্যন্ত, এগুলোতে চামড়া তো আমাদের গন্ডারের মতো হয়ে গেছে। আর এগুলো কথা আমাদের ভিতরে কোনো এফেক্টই হয় না। আজকে এই যে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতেছে, এটা সংস্কৃতি কে আনছে? এটা তো প্রথম আওয়ামী লীগই আনছে। 14 সালে আপনার সাতক্ষীরাতে বিএনপিদের জামাতের বাড়িঘর সব বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশাই দিছে। এগুলো তৎকালীন সময় পত্রপত্রিকার শিরোনাম দেখেন। তাহলে আজকে বুলডোজার সংস্কৃতি আওয়ামী লীগ আনলো, বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙলো, সেখানে দেখেন আমরা চুপচাপ, কারণ তারা যেগুলো করছে আমরা সেটা নিয়ে, তারা যে করছে সেইটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমরা ওই কাজটা করতে যাই নাই। তাদের কাজটা খারাপ হয়েছে আমরা বলছি। তাহলে আমি যদি ওই কাজটা করতে যাই তাহলে তাদের কাজটা খারাপ, এই সমালোচনা করে তো আমার কোনো লাভ নাই। বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে উচ্ছেদ করছিল সেদিন তো আমরা ধানমন্ডি অভিমুখে রওনা দিতে পারতাম, কিন্তু আমাদেরকে বেগম খালেদা জিয়া নিয়ন্ত্রণ করছে যে কেউ খারাপ হলে তাকে খারাপ ভাষা কথা বলো না, তার খারাপ কাজটা সীমাহীন খারাপ যে করে অভ্যস্ত তাকে করতে দাও, আমি সাফার করব, তোমরা সাফার করবা, কিন্তু বিধাতার সৃষ্টিকর্তা কর্তৃক যে ন্যাচারাল জাস্টিস আছে এই জাস্টিস পাওয়ার সুযোগ করে দাও। তো দেখেন ন্যাচারাল জাস্টিস আজকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বাইর করছে, ওই সমস্ত ভিডিও তো এখন প্রকাশ হচ্ছে। ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত আর্মি অফিসাররা যে, এবং তৎকালীন সময়ে আইএসপিআর যে বক্তৃতা দিছে, যে বিবৃতি দিছে, এগুলোকে তো বিচারের সম্মুখীন করাতে হবে। যতগুলো জেনারেল 8 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24-এ নির্বাচনকে বৈধ বলছে, সবগুলোকে তো আনতে হবে, সকল বাহিনীর প্রধানদেরকে তো আনতে হবে। এটা তো জনতার দাবি, এটা মানুষের দাবি, এটা যারা আত্মাহুতি দিচ্ছে তাদের দাবি। এই দাবি কতটুকু এরা পূরণ করতেছে? আমি সারা জীবন দেখলাম সরকারের লেজুর ভিত্তিক হয় ছাত্র সংগঠন, আর অদ্ভুত এক সরকার, ওনারা লেজুর ভিত্তিক হচ্ছে সমন্বয়কের। সমন্বয়কটা একবারে সকল গুণে, সকল অভিজ্ঞতা অভিজ্ঞ, এটা বললে তো চলবে না। তো তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে লাগাম টানতে হবে,
বুঝাতে হবে রাষ্ট্র অসীম ক্ষমতা কাউকে দেয়নি, রাষ্ট্রেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। কারণ এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র ছাত্র সংগঠনের তাদেরকে নিয়ে ভেবে, তাদেরকে নিয়ে কালক্ষেপণ করে, তাদেরকে নিয়ে সময় নষ্ট করে তো লাভ নাই। দেখেন এর ভিতরে কিছু কিছু রাজনৈতিক সংগঠন, নামধারী ধর্ম ব্যবসায়ী, এদেরকে নিয়ে তারা বেশ মাতামাতি মুখরোচক উপদেষ্টারা ডাইরেক্ট বক্তৃতা রাখতেছে যে আমরা অমুক সংগঠনের হেল্প পাইছি, অমুকের পাই নাই। আরে তোমরা যার পাইছো তাদের রেজিস্ট্রেশন বাতিল, তারা নিষিদ্ধ, তারা চোরাগুপ্তা অন্ধকারে গোপনে তোমাদেরকে হেল্প করা ছাড়া পথ কি ছিল? আমার রেজিস্ট্রেশন আছে, আমি বৈধ, আমি প্রকাশ্য দিবালোকে মার খাইছি, প্রকাশ্য দিবালোকে আমি পেপার স্প্রে খাইছি, প্রকাশ্য দিবালোকে 50টা মামলা হলো যেখানে আমি নাই, এটা মানুষ দেখলো জানলো, প্রকাশ্য দিবালোকে রিমান্ডে নিল। তা আমার অবদান কি 15 বছরে নাই? ইলিয়াস আলীর আত্মহত্যির অবদান কি নাই? চৌধুরী আলমের আত্মহত্যির অবদান কি নাই? সালাউদ্দিন দীর্ঘদিন ইন্ডিয়াতে তাকে পাচার করে দিল, তার পরিবারের যে স্যাক্রিফাইস, এইটা কি আন্দোলনের গতিকে ত্বরান্বিত করে নাই, শানিত করে নাই? যেখানে সেখানে গুলি করছে, গুম, গুপ্ত হত্যা, অপহরণ যেগুলো করছে, যেভাবে করছে এই আওয়ামী লীগ, তো এগুলো কি আমাদের আন্দোলনের অংশ নয়? আন্দোলনের তো অংশ। তাহলে 15টা বছর যা করলো আওয়ামী লীগ, সেইটাকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে, চিন্তা করতে হবে। সমাধান একটাই, কোনো রাজনৈতিক সংগঠনকে প্রিভিলেজ দেওয়া যাবে না, কোনো রাজনৈতিক সংগঠনকে পকেটস্থ করার চেষ্টা করা যাবে না, কোনো রাজনৈতিক সংগঠন হওয়ার আগে ডিসি অফিসে, এসপি অফিসে মিটিং, মিডিয়া কন্ট্রোল এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে আওয়ামী লীগের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা আমরা চাই না। আমরা চাই সকলের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই আন্দোলন এবং শেখ হাসিনার বিদায়, এটা তাৎপর্যপূর্ণ, এটা পবিত্র, এটা অর্থবহ, এটা সার্বজনীন। এখানে প্রত্যাশা আছে প্রাপ্তিটা ওনারা ঘটায় দুক 18 কোটি মানুষের। তাহলে মানুষের আত্মা এবং যারা আত্মাহুতি দিছে তাদের আত্মা শান্তি পাবে। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা কিন্তু দেখেছিলাম শেখ হাসিনা বলেছিলেন তারা যেদিন সরকার ক্ষমতা হারাবে সেদিন কয়েক লক্ষ মানুষ নিহত হবে, কিন্তু আমরা ছাত্র জনতাকে ধৈর্যের পরিচয় দিতে দেখেছি, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এখন নতুন করে আপনি যেমনটি বললেন যে এটি শেখ হাসিনার ষড়যন্ত্রেরই একটা অংশ, তার উস্কানিতেই আবার নতুন করে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে আসলে ছাত্র জনতা কিংবা রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হওয়া উচিত? 1 মিনিটে আমাদের সংক্ষিপ্ত। না, এগুলো তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওনাকে বসে বসে ঘুমাচ্ছে 6 মাসের পরে, তো একদিনও ওনাদের কার সময় দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আপনি ইমিডিয়েটলি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন এবং রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচনের সুনির্দিষ্টভাবে। আপনি এইসব কথা বলেন কি ডিসেম্বরে হইতে পারে বা পরে হবে, এইসব কথা বলে তো লাভ নাই। আমরা সুনির্দিষ্টভাবে আপনার রোডম্যাপটা চাই এবং নির্বাচন কমিশনকে গতিশীল করেন, সেখানে যেন কোনো ঘাপলা না হয় সেটাকে তৈরি করেন, প্রশাসন তৈরি করেন, আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেন। এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং অফিসার হবে নির্বাচন কর্মকর্তা, নট ডিসি। তারপরে ডিসিদের যে অবস্থা, জেলা প্রশাসক নাম দিয়ে তাদেরকে যে প্রত্যেক জেলায় জেলায় নবাব বানিয়ে দিয়েছেন, সেটাকে নিয়ন্ত্রণ করেন। এবং সেখানে যারা এখন বসে আছে সব তো স্বৈরাচারের দোষর, সেই জায়গাটা তো আপনি এখনো গুছাতে পারেন নাই। আজকে নিজে কমিশনার গাজীপুর পুলিশ কমিশনার তিনি ওসি সম্পর্কে বলেছে যে ওসি নাকি ফোন পেয়েও ঘটনাস্থলে যায় নাই, 2 ঘন্টা পরে দিয়েছে। তার মানে কি? তাহলে এরা হাসিনার দোষর, এবং প্রত্যেক থানায় এরকম দোষররা আছে, উপরের লেভেলেও আছে। সেই জায়গায় আপনারা মনোযোগ দেন। আপনারা মানুষের যে জন আকাঙ্ক্ষা, যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, সেটা করতে পারেন না, সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। এটা তো দূষণীয় অবস্থা। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন কিছুটা, আমরা আরও চাই এই জায়গায় আপনারা আরও শক্ত এবং কঠিন অবস্থানে নেবেন। শেয়ার বাজারে নয়চয় এখনো হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তো সব জায়গায় যদি আপনি লেজে গোবরে করে ফেলেন, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য তো সমস্যা। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য তো আপনি এমন সব পরিস্থিতির সৃষ্টি করে যাচ্ছেন, তাদের পক্ষে এই 15 বছরের যে এখানে আমরা ঘায়ের মধ্যে আছি, 15 বছরে এই ক্ষত সৃষ্টি হয়েছে, তা আপনি তো অনেক ক্ষত তৈরি করে যাচ্ছেন। এবং আপনি রাজনৈতিক দলকে তাদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে সুদূর পরাহত করে দিচ্ছেন। এটা কিন্তু দৃশ্যমান হচ্ছে, জনগণের মধ্যে কিন্তু এইসব আলোচনা হচ্ছে। আলোচনা হলে আপনি জনপ্রিয়তাকে অজনপ্রিয় হয়ে যাবেন। আমরা চাই না
ইউনূস সাহেব আপনি ফেল করেন। আমরা কখনো চাইবো না 111 সরকারের মতে আপনারা সবাই পালিয়ে যান। আমরা একবারই শেষ আপনারা করে যাচ্ছি। দেশে থেকে সম্মানের সাথে বসবাস করেন, সবাইকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার সুযোগটা করে দেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। আগামীকাল থেকে হয়তো এই অভিযান পরিচালনা শুরু হবে এবং এ নিয়ে প্রেস ব্রিফিং করবেন আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ এবং রাজনৈতিক দল সবাই মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।